দেশ যখন নানান বিতর্কে উত্তাল, লোকসভা এবং রাজ্যসভা কোথাও যখন বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় নেই, বিদেশি শক্তি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করবার জন্য মরিয়া, সেই জটিল এবং প্রতিকূল অবস্থাতেও 2029-এর ভোটে জয় নিশ্চিত করতে মোদী অমিত শাহ কি দাবার গুটি সাজিয়ে ফেলেছে? কেন বলছি কথা? কারণ একদিকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন সোনাম ওয়াংচু, অথচ তাকে সম্পূর্ণ উপেক্ষা করে বিদেশি অর্থ বা ফরেন ফান্ডিংকে বন্ধ করবার জন্য সরকার লাগু করেছে FCR এর মতো কঠোর আইন। অন্যদিকে অমিত শাহ তেরে ফুরে অপারেশন লোটাস 2.0 চালাচ্ছেন, ফলে বিরোধী শিবিরের একের পর এক বড় নেতা বিজেপিতে এসে যোগ দিচ্ছে। আবার পশ্চিমবঙ্গে বিজেপি সম্প্রতি সময়ে তৃণমূল ছেড়ে আসা কয়েকজন নেতাকে সরাসরি বিজেপির টিকিটে রাজ্যসভায় পাঠিয়ে সর্বভারতীয় স্তরে অন্যান্য বিরোধী দলের নেতাদেরকে দল ভাঙতে সফট মেসেজ পাঠাচ্ছে। একই সময়ে দেশ জুড়ে ডিলিমিটেশন নিয়েও জোর প্রস্তুতি চলছে। অন্যদিকে বহু বছর আটকে থাকার পর হঠাৎ করে দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে জাতীয় জনগণনা বা ন্যাশনাল সেন্সাস। পাশাপাশি এক দেশ এক ভোট নিয়েও কিন্তু আলোচনা জোর কদমে এগোচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এরকমই এক সময়ে পাকিস্তানের দখলে থাকা POK-কে ভারতে সামিল করে দেশ জুড়ে দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়া তোলার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই প্রশ্ন হলো, এগুলো কি সত্যি সত্যি একে অপরের সঙ্গে সম্পর্কহীন কিছু ঘটনা, নাকি এগুলো এমন কিছু রাজনৈতিক পদক্ষেপ যার মধ্যে গভীর রাজনৈতিক সম্পর্ক রয়েছে? প্রথম নজরে এগুলো হয়তো সম্পূর্ণ আলাদা আলাদা ঘটনা বলে মনে হতেই পারে, কিন্তু রাজনীতিতে খুব কম ঘটনাই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। অনেক সময় ছোট ছোট ঘটনাগুলোকে একসঙ্গে জুড়ে দেখলে একটা বড় দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল কিংবা দীর্ঘমেয়াদী রোডম্যাপ চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আর তাই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2029 সালের লোকসভা নির্বাচন শুধুই আরেকটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে না, বরং এটি এমন একটা নির্বাচন হতে যাচ্ছে যা আগামী কয়েক দশকে ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক গতিপথকেই পাল্টে দেবে, আর যা চূড়ান্ত পরিণতি হতে পারে সংবিধানে বড় ধরনের পরিবর্তন, এমনকি হিন্দু রাষ্ট্রের ঘোষণা। আর তাই আজকের এই ভিডিওটাতে সাম্প্রতিক সময়ে আপাত বিচ্ছিন্নভাবে ঘটে চলা কয়েকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাকে একসঙ্গে রেখে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে মোদী অমিত শাহ জুটি খুব সুকৌশলে এমন কোন 5টা বড় রাজনৈতিক পদক্ষেপ করছেন যাতে 2029-এর ভোটে বিজেপির জয় নিশ্চিত হয় এবং ভবিষ্যতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার মতো বড় সাংবিধানিক পরিবর্তনের পথটাও সহজ হয়ে যায়। তবে এই বিশ্লেষণের সঙ্গে আপনি যে একমত হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে পুরো ছবিটা বুঝতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে জর্জিয়া, রাশিয়া, উজবেকিস্তানের মতো বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা আমরাই করি। এক কথায় বিদেশ থেকে MBBS করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন MBBS কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপ আউট হয়, তাহলে আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। মোদী অমিত শাহ জুটি খুব সুকৌশলে এমন 5টা বড় রাজনৈতিক পদক্ষেপ করছেন যাতে 2029-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরতে পারে এবং ভবিষ্যতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মতো বড় সাংবিধানিক পরিবর্তনের পথও সহজ করতে পারে। কি কি সেই পদক্ষেপ, চলুন একে একে জানি। প্রথম পদক্ষেপ হলো 29-এর ভোটের আগেই বিরোধী শিবিরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। দেখুন,
দেখুন, যে কোনো গণতন্ত্রে রাজনৈতিক লড়াইটা শুধুমাত্র জনসমর্থনের লড়াই কিন্তু নয়, এটি অর্থ বা ফান্ডিংয়ের লড়াইও বটে। এত বড় দেশ জুড়ে নির্বাচন পরিচালনা করা, কর্মীদেরকে সংগঠিত করা, প্রচার চালানো, আইনজীবীদের নিয়োগ করা, সামাজিক মাধ্যম এবং মিডিয়ায় প্রচার করা, র্যালি, মিটিং, মিছিল, এর সব কিছুর জন্যই বিপুল পরিমাণের অর্থ বা টাকার প্রয়োজন হয়। তাই অনেক রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টদের মতে যদি কোনো দল দীর্ঘমেয়াদে তাদের একাধিপত্যকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের প্রথম লক্ষ্য হয় প্রতিপক্ষকে সাংগঠনিক এবং আর্থিকভাবে দুর্বল করে ফেলা। আর এজন্য বিজেপি একে একে অনেকগুলো পদক্ষেপ করছে। এদের মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের প্রয়োগ। নরেন্দ্র মোদী সরকার এই আইনের মাধ্যমে ভারতের বিভিন্ন এনজিওর কাছে যে বিদেশি ফান্ড আসতো সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করেছে। ভারতের যে সমস্ত এনজিও বিদেশি ফান্ড গ্রহণ করছে তাদের প্রতিটা পয়সার হিসেব রাখা হচ্ছে। প্রয়োজনে ফরেন ফান্ডিংকে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এনজিওতে আর কত টাকা আসবে? দেখুন, ভারতে বিদেশি অনুদান বা ফরেন কন্ট্রিবিউশনের পরিমাণ দেখলে আপনার চোখও কপালে উঠবে। পরিসংখ্যান অনুযায়ী 2004-05-এ 6,257 কোটি টাকা, 2011-12-য় 11,546 কোটি টাকা এবং 2017-18-য় 16,902 কোটি টাকা বিদেশ থেকে ভারতে ঢুকেছে। আর 2019 থেকে মোদী সরকারকে ফেলার জন্য বিভিন্ন অন্তরাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী দেশ ভারতে বছরে প্রায় 15 থেকে 20,000 কোটি টাকা পাঠাচ্ছে। আর এখন 2026-এ পৌঁছে ফরেন ফান্ডিংটা 25 থেকে 30,000 কোটি টাকা ছাড়িয়েছে। মোদী সরকারের আভ্যন্তরীণ রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে 2029-এর ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য কম বেশি 1 লক্ষ কোটি টাকার ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে পারে। টাকার অঙ্কটা আন্দাজ করতে পাচ্ছেন? 1 লক্ষ কোটি টাকা ভারতে আসতে পারে। বিপুল পরিমাণে এই টাকা দিয়ে কি করা হবে? এনজিওগুলোর যদিও দাবি এই ফরেন ফান্ডিংয়ের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগের ত্রাণ, গবেষণা, ধর্মীয় ও সামাজিক কাজসহ অন্যান্য উদ্দেশ্যেই তারা এই বিদেশি অর্থ গ্রহণ করে। কিন্তু ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটা হলো তাদের আই ওয়াশ। আসলে এই বিপুল টাকার একটা বড় অংশ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে ভারতের বিজেপি সরকারের বদনাম করা হবে। মিডিয়া এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গঠন করা হবে। এই টাকা দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট বড় সংগঠিত দাঙ্গা হাঙ্গামা শুরু করা হবে। এই টাকায় পুষ্ট হয়ে বিভিন্ন আন্দোলনকে তৈরি করা হবে এবং আন্দোলনের ফলে যারা গ্রেপ্তার হবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই টাকার একটা বড় অংশকে খরচ করা হবে। অর্থাৎ আভ্যন্তরীণ হিসেব অনুযায়ী 2029-এর ভোটের আগের বছরগুলোতে প্রতি বছর 30 থেকে 35,000 কোটি টাকা আর ভোটের ঠিক আগে আগে প্রায় 1 লক্ষ কোটি টাকা ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে চলেছে, যেটা বিভিন্ন এনজিওর মাধ্যমে ভারতে ঢুকবে এবং সরাসরি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে চলে যেতে পারে বলেই আশঙ্কা করছে বিজেপি সরকার। আর তাই এটাকে রোখার জন্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি খুব কঠোরভাবে FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টকে লাগু করেছে। এই যে দেখতে পাচ্ছেন না, দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচু অনশনে বসেছেন, তার দুঃখটা একটু বুঝুন। মুখে তিনি বলছেন যে এটা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য অনশন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন যে তার মতো অনেকগুলো এনজিওকে বিদেশ থেকে টাকা আনতে বিজেপি সরকার বাধা দিচ্ছে বলেই এই রাগ, এই হতাশা থেকেই এই অনশন। বিজেপি নেতাদের মতে কঠোরভাবে FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাগু করে আসলে জোকের মুখে ঠিকঠাক লবণ দেওয়া গেছে। তবে শুধু FCRA নয়, গত কয়েক বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, CBI এবং আয়কর দপ্তরের তৎপরতাও ভারত জুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারের দাবি দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু বিরোধী দলগুলো অভিযোগ করছে যে এই তদন্তের বড় অংশই বিরোধী নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে। যেমন গত কয়েক বছরে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে ইডি তদন্ত শুরু হয়েছে। সরকার বলছে এগুলো আইন অনুযায়ী তদন্ত, কিন্তু বিরোধীরা বলছে এগুলো সবকটাই রাজনৈতিক
উদ্দেশ্য প্রণোদিত। তবে এটাও সত্যি যে যদি বিরোধী দলগুলো আর্থিকভাবে চাপে থাকে, তাদের অনেক শীর্ষ নেতা দীর্ঘ আইনি লড়াইয়ে ব্যস্ত থাকে, তাহলে সেই বিরোধী দল অর্থনৈতিক এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর এটাই চাইছেন অমিত শাহ। এটা আমার নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মত। আর এভাবেই একদিকে FCRA অ্যাক্ট লাগু করে অন্যদিকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করে মোদি অমিত শাহ ভারতের সমস্ত রাজনৈতিক বিরোধীদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলছে। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। তবে শুধু প্রতিপক্ষকে দুর্বল করলেই তো হয় না, রাজনীতিতে আরও একটা কৌশল হলো বিরোধী দলকে ভেঙে ছত্রভঙ্গ করে তাদের প্রভাবশালী নেতাদের নিজের দলে নিয়ে আসা। আর ঠিক সেখান থেকেই শুরু হয় মোদি শাহের দ্বিতীয় পদক্ষেপ হলো বিরোধী শিবিরের শক্তিশালী নেতাদেরকে নিজেদের দলে নিয়ে এসে বিপক্ষকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেওয়া। দেখুন, রাজনীতিতে শুধু প্রতিপক্ষকে দুর্বল করলেই তো হলো না, আর একটা অত্যন্ত কার্যকর কৌশল হলো প্রতিপক্ষের সবচেয়ে প্রভাবশালী নেতাদেরকে নিজের দলে নিয়ে আসা। এতে একদিকে যেমন নিজের দল শক্তিশালী হয়, অন্যদিকে বিরোধী দলের সংগঠনও দুর্বল হয়ে পড়ে। ভারতের রাজনীতিতে এই কৌশল অবশ্য নতুন কিছু নয়। অমিত শাহ এর আগেও অপারেশন লোটাস চালিয়েছেন, যার মাধ্যমে তিনি অনেক বিরোধী পক্ষের বড় মাপের নেতাকে সরাসরি বিজেপিতে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু এখন যে অপারেশন লোটাস 2.0 চলছে সেটা একটু অন্য রকমের, যার সবচেয়ে বড় উদাহরণ হলো পশ্চিমবঙ্গে সম্প্রতি তৃণমূল MLA যারা সম্প্রতিকালে তৃণমূল ছেড়েছেন, তারা সরাসরি বিজেপিতে জয়েন না করে সকলেই ঋতব্রত তৃণমূলে জয়েন করছেন। অথচ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বারাইক সরাসরি বিজেপিতে যোগ দেন। আর তাদের দল বদলের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি তাদের রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থীও ঘোষণা করে দেন। এই ঘটনায় রাজ্য বিজেপির অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে অমিত শাহ গোটা ভারতের বিরোধী দলগুলোর বড় নেতাদের উদ্দেশ্যে একটা সফট বার্তা পাঠালেন যে তারা যদি তাদের দল ছেড়ে বিজেপিতে এসে যোগ দেয়, তাহলে তারা যে পদে ছিলেন সেই পদ তো তারা পাবেনই, তার থেকেও বেশি কিছু পেতে পারেন। মানে এই সফট অ্যাপ্রোচের মধ্য দিয়ে বিজেপি বিরোধী দলগুলোকে ভেঙে চুরমার করতে চাইছে। যে সফট অ্যাপ্রোচের মধ্যে বড় অঙ্কের টাকা পয়সার লেনদেন নিয়েও কিন্তু কথা তুলছেন অনেক রাজনৈতিক সমালোচক। আর দল ভাঙানোর নতুন এই সফট অ্যাপ্রোচকে সবাই অপারেশন লোটাস 2.0 বলছে। এমনিতেই গত 2-3 বছর ধরে বিপক্ষের দলকে ভেঙে বড় নেতারা বিজেপিতে জয়েন করছে। আর এখন এই সফট মেসেজ পাওয়ার পর বিরোধী দলগুলো একটাও আর আস্ত থাকবে বলে মনে করছে না রাজনৈতিক সমালোচকেরা। এর ফলে প্রথমত বিপক্ষের প্রভাবশালী নেতারা বিজেপিতে চলে এলে তার কর্মী সমর্থকদের একটা বড় অংশ তাদের সঙ্গেই বিজেপিতে চলে আসবে, ফলে বিরোধী দলের সাংগঠনিক শক্তিটা অনেকখানি কমে যাবে। আর দ্বিতীয়ত সংসদে বিরোধীদের এমপি সংখ্যা কমতে থাকবে আর বিজেপির এমপি সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এভাবে বিরোধী দল ভেঙে বিজেপি অচিরেই লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে গেলে বিজেপি তাদের তৃতীয় পদক্ষেপ ডিলিমিটেশন এবং এক দেশ এক ভোট আইনকে সংসদে পাশ করিয়ে নেবে। তবে তার আগে হবে দেশ জুড়ে জনগণনা বা ন্যাশনাল সেন্সাস। তো চলুন এবার আমরা মোদি অমিত শাহের তৃতীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করি। তৃতীয় পদক্ষেপ হলো জনগণনা এবং তার ভিত্তিতে ভবিষ্যতের ডিলিমিটেশন। দেখুন, দীর্ঘ প্রায় 1.5 দশক পরে ভারতে আবার ন্যাশনাল সেন্সাস বা জনগণনা শুরু হতে চলেছে। অনেকেরই মনে হতে পারে যে এটা হয়তো হঠাৎ করেই শুরু হচ্ছে। আপাত দৃষ্টিতে এটাকে শুধুমাত্র একটা সাধারণ জনসংখ্যার গণনার কাজ বলে মনে হলেও বাস্তবে 29-এর ভোটের আগে জনগণনার মধ্য দিয়ে বর্তমান বিজেপি সরকার দেশের সবচেয়ে বড় ডেটাবেসকে তৈরি করছে। কারণ জনগণনা শেষ হলে দেশের প্রতিটা রাজ্য, প্রতিটা জেলা শহর, প্রতিটা গ্রাম ওয়ার্ড, এমনকি প্রতিটা পরিবারের বিস্তারিত তথ্য কেন্দ্র সরকারের হাতে চলে আসবে। কোথায় কত মানুষ বাস করছে, কোথায় কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি, কোথায় কোন কাস্ট,
কোন ধরনের অর্থনৈতিক স্ট্যাটাসের জনসংখ্যা কেমন, কোথায় জনসংখ্যা দ্রুত বাড়ছে, কোথায় কমছে, কোথায় নতুন শহর গড়ে উঠেছে, কোথায় অনুপ্রবেশ বা অভিবাসন বেশি হচ্ছে, এই সমস্ত তথ্য এক ঝটকায় বিজেপি সরকারের হাতে চলে আসবে। বিশেষজ্ঞদের মতে এই তথ্য শুধুমাত্র দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য সংগ্রহ করা হচ্ছে, এটা ভাবলে সবচেয়ে বড় ভুল হবে। সেন্সাসের এই ডেটা ভবিষ্যতে বিজেপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে 2029-এর মতো ভোট যুদ্ধে এটা একটা ব্রহ্মাস্ত্র হতে যাচ্ছে। তাছাড়া জনগণনা তথ্যের উপরে বেস করেই ভবিষ্যতে লোকসভা এবং বিধানসভার আসনের পুনর্বিন্যাস করা হবে, যেটাকে বলা হচ্ছে ডিলিমিটেশন। এর আগের ভিডিওটাতে আমি বিস্তারিতভাবে বলেছি, তবু আরেকবার সহজ ভাষায় বলি যে ডিলিমিটেশন হলো ন্যাশনাল সেন্সাসের রিপোর্টে উল্লেখিত জনসংখ্যার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন নতুন করে নির্ধারণ করা। অর্থাৎ সেন্সাস অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি বেড়েছে সেখানে আসন সংখ্যা বাড়বে, আর যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার কম সেখানে সেই অনুপাতে আসন বৃদ্ধি নাও হতে পারে। এখন যদি ভারতের জনসংখ্যার চিত্রটা দেখা যায়, তাহলে উত্তর এবং মধ্য ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলোতে জনসংখ্যা সবচেয়ে বেশি। এর পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশাও দেশের বৃহৎ জনসংখ্যার রাজ্যগুলোর মধ্যে রয়েছে। কিন্তু অন্যদিকে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মতো দক্ষিণের অনেক রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকখানি কম। এখন যদি গত 3টি লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে বিজেপির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো উত্তর এবং মধ্য ভারতের হিন্দি গোবলয়। বিজেপির অধিকাংশ লোকসভার আসন আসে উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলো থেকে। পাশাপাশি বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও গত এক দশকে বিজেপির ভোট ব্যাংক কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এই 3টে রাজ্যই এখন বিজেপি শাসিত রাজ্য। এই কারণে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেন্সাসের ডেটা বা জনগণনার তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে যদি ডিলিমিটেশন কার্যকর হয়, তাহলে উত্তর এবং মধ্য ভারতের জনবহুল রাজ্যগুলোতে আসন সংখ্যা তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পাবে। আর যেহেতু এই রাজ্যগুলোতে বিজেপির রাজনৈতিক প্রভাব অনেকখানি বেশি এবং এগুলো মূলত বিজেপি শাসিত রাজ্য, তাই আসন বিন্যাসের এই নতুন ডিলিমিটেশনে বিজেপি কিন্তু সবার থেকে অনেকখানি আগে এগিয়ে থাকবে। অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উত্তর পূর্ব ভারতের বহু লোকসভার আসনেও বিজেপি এবং এনডিএর প্রভাব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উত্তর, মধ্য এবং উত্তর পূর্ব ভারতের এই সমীকরণে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরতে চলেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, শুধুমাত্র লোকসভায় বড় সংখ্যাগরিষ্ঠতা পেলেই তো হবে না। রাজ্যসভায় 2/3 শক্তি অর্জন করতে হলে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোতেও বিজেপি এবং এনডিএকে অনেক বেশি আসন পেতে হবে, কারণ রাজ্যসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিধানসভার এমএলএদের ভোটে। আর সেই কারণেই বিজেপির পরবর্তী বড় রাজনৈতিক লক্ষ্য হতে পারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। তবে 29-এর এক দেশ এক ভোটে যাওয়ার আগে খুব সম্ভবত দেশ জুড়ে দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়া উঠবে। কিভাবে? সম্ভবত এবার পিওকে একটা বড় ফ্যাক্টর হতে পারে। কি সেটা? চলুন সেটাই জানি বিজেপির চতুর্থ পদক্ষেপে। চতুর্থ পদক্ষেপ হলো পিওকে দখলে এনে 29-এর ভোটের আগে দেশ জুড়ে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের হাওয়া তোলা। দেখুন, যে কোনো গণতান্ত্রিক দেশে বড় কোনো সামরিক বা কূটনৈতিক সাফল্য সেই দেশের ভোট রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারতের ইতিহাসে এর একটা বড় উদাহরণ হলো 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। সেই যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দেয়। এর ফলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ফলে সেই বছরের লোকসভা ভোটে তার নেতৃত্বে কংগ্রেস আর 518টার মধ্যে 352টি আসন জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তীকালে 1972 সালে একাধিক রাজ্য নির্বাচনেও কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছিল। আর সেই
ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 29-এর লোকসভা ভোটের আগেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। এমনকি পিওকে ভারতভুক্ত হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। জানি কথাটা অবিশ্বাস্য মনে হবে অনেকেরই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিজেপির ভোট এজেন্ডায় কাশ্মীর কিন্তু সবসময় একটা বড় ইস্যু ছিল। কাশ্মীর থেকে ধারা 370 সরানোটাও খুব সহজ কোনো কাজ কোনো কালেই ছিল না, কিন্তু বিজেপি সেটাকে করে দেখিয়েছে। আর বিগত 1 দশক ধরে পিওকের অভ্যন্তরে মোদী সরকার যেরকম মনোযোগ দিয়েছেন, তাতে 29-এর আগে পিওকের ভারতভুক্তিও এমন কিছু বড় বিষয় কিন্তু নয়। আর অলরেডি তার অনেক রকমের লক্ষণও কিন্তু পাওয়া যাচ্ছে। কীরকম সেই লক্ষণ? প্রথমত, কাশ্মীর থেকে 370 ধারা সরানোর পর লাদাখকে কাশ্মীর থেকে আলাদা করা হয়েছে। আর তারপর থেকে মোদী সরকার লাগাতার কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যাচ্ছে। কাশ্মীরে নতুন নতুন বিনিয়োগ আসছে, পর্যটকের ঢল নামছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং কাশ্মীরের জনগণ লাগাতার তার সুবিধা পাচ্ছে। একদিকে ভারতের কাশ্মীরে যখন এত উন্নয়ন হচ্ছে, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর তখন ভয়ঙ্কর অনুন্নত অবস্থায় রয়েছে। সেখানে খাবার দাবার, বেসিক স্বাস্থ্য শিক্ষা, এমনকি পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত নেই। উন্নত রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিলাম। এমনিতেই পিওকে পাকিস্তান কেবল শোষণ করে এবং পিওকের উন্নতির জন্য পাকিস্তান তেমন কোনো অর্থও বরাদ্দ করে না। আর এই সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের এজেন্সিগুলো পিওকের মানুষের কাছে পাকিস্তান সরকারের বঞ্চনার কথা তুলে ধরছে এবং পাশাপাশি ভারতের কাশ্মীরে কতখানি উন্নতি হচ্ছে তার ছবিগুলোকে সমানে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। পিওকের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মিডিয়া, সাংবাদিক, পাবলিক স্পিকার, স্কুল শিক্ষক, অধ্যাপক, সমাজকর্মী, এরা একযোগে লাগাতারভাবে এই ন্যারেটিভটাকেই পিওকে জুড়ে তৈরি করে যাচ্ছে। আর বছরের পর বছর ভারতের এজেন্সিগুলোর পিওকেতে এই ন্যারেটিভ চালানোর পর এখন পিওকের জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে তারা অবিলম্বে পাকিস্তানের হাত থেকে মুক্তি চাইছে। আর এই অবস্থায় পাক মিলিটারি যখন তাদের ওপরে দমন পীড়ন চালাচ্ছে, তখন পিওকের অধিবাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠছে। সম্প্রতি পিওকের অধিবাসীরা মোদী সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তারা অবিলম্বে ভারতভুক্ত হতে চায়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে পিওকের মধ্যে ভারতের এজেন্সিরা যেভাবে কাজ করছে, তাতে আজ সময় হয়েছে পিওকে ভারতভুক্ত করার। আর তাছাড়া পিওকের ভারতভুক্তি বিজেপির ঘোষিত নীতিও বটে। বিশেষজ্ঞরা বলছে এখন পিওকেতে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তানের অর্থনীতি এখন যেরকম দুর্বল অবস্থায় রয়েছে, তাতে 2029-এর ভোটের আগে বিজেপি কোনো অবস্থাতেই এই সুযোগটাকে হাতছাড়া করবে না। আর 29-এর ভোটের আগে পিওকে ভারতভুক্ত হলে সারা ভারত জুড়ে কি পরিমাণ জাতীয়তাবাদের হাওয়া উঠবে, দেশপ্রেমের হাওয়া বইবে, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বুঝিয়ে বলতে হবে না। আর মোদী সরকার সেই অপেক্ষাতেই রয়েছে। দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়ায় মোদী সরকার তখন সারা দেশ জুড়ে এক দেশ এক ভোটে যাবে। আর তাতে ফল কি হবে চলুন জানি পরবর্তী পদক্ষেপে। পঞ্চম এবং শেষ পদক্ষেপ হলো এক দেশ এক ভোট। দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এক দেশ এক ভোট, মানে লোকসভা ভোটের সাথে সাথে দেশের প্রতিটা রাজ্যে বিধানসভা ভোটও একসঙ্গে অনুষ্ঠিত হবে। এই বিলটা বিজেপি বহুদিন ধরেই সংসদে পাশ করাতে চাইছে, কিন্তু পারছে না, কারণ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের পতনের পর অমিত শাহর অপারেশন লোটাস 2.0 এর ম্যাজিকে আজ যখন এই ভিডিও রেকর্ড করছি, তখন রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 6টা আসন দূরে রয়েছে। এখন যে গতিতে অপারেশন লোটাস 2.0 চলছে, তাতে খুব সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই বিজেপি রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলবে। তারপরই বিজেপি সংসদে এক দেশ এক ভোট বিলটি অনায়াসেই পাশ করিয়ে ফেলবে। আর সেটা হলে 2029 সালে আমরা লোকসভা ভোটের সাথে সাথে প্রতিটা রাজ্যের বিধানসভা ভোটও দেখতে পাবো। এখন লোকসভার নির্বাচন সাধারণত জাতীয় ইস্যুকে কেন্দ্র করে হয়, আর বিধানসভা নির্বাচন হয় রাজ্যের স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে। যদি দুটি নির্বাচন একসঙ্গে হয়, তাহলে জাতীয় ইস্যুর ঢেউয়ে রাজ্যের স্থানীয় সমস্যাগুলো চাপা
চাপা পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মানে ন্যাশনাল লেভেলের প্লেয়ার হওয়ার জন্য বিজেপি অটোমেটিক এখানে একটা বড় অ্যাডভান্টেজ পাবে। আর তাছাড়া বর্তমানে বিজেপি দেশের সবচেয়ে বড় এবং আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। দেশের প্রায় প্রতিটা রাজ্যে তাদের শক্তিশালী সংগঠন রয়েছে। তাই একসঙ্গে সব রাজ্যে নির্বাচন হলে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে কিন্তু এই বিজেপি। বিরোধীদের পক্ষে, বিশেষ করে ছোট আঞ্চলিক দলগুলোর পক্ষে একই সময়ে লোকসভা এবং বিধানসভা দুটি স্তরে নির্বাচনী প্রচার চালানো, বিশেষ করে খরচ সামলানো কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে। আর তার উপরে যদি 2029-এর আগে বিজেপি সরকার পিওকে ভারতভুক্ত করে ফেলতে পারে, তাহলে দেশ জুড়ে জাতীয়তাবাদের হাওয়া এমনভাবে উঠবে যে সেই হাওয়াতে ছোট ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলো খড়কুটোর মতো উড়ে যাবে। ফলে 2029-এর লোকসভার সাথে সাথে বিধানসভাগুলোতেও বিজেপি তার জয়কে নিশ্চিত করবে। আর দেশের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এক, যেহেতু রাজ্যের বিধায়কদের ভোটে রাজ্যসভার এমপি নির্বাচিত হয়, সেক্ষেত্রে রাজ্যসভাতেই বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে অনায়াসেই নিশ্চিত করতে পারবে। আর এভাবে 2029-এর ভোটে বিজেপি বা এনডিএ যদি সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, তাহলে অনায়াসেই ইন্দিরা গান্ধীর মতো সংবিধানকে সংশোধন করে সেকুলার শব্দটাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। আর এটা বিজেপি করবে বলেই আমি মনে করি, কারণ এটা তাদের বহু প্রচারিত রাজনৈতিক এজেন্ডাগুলোর মধ্যে একটা। তবে দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার আগে সংবিধানের আমূল পরিবর্তন করতে হবে। আর সংবিধানের সব ক্ষেত্রে আমূল পরিবর্তন করতে গেলে সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার হবেই, সাথে সাথে অর্ধেকের বেশি রাজ্যের বিধানসভাতেও সেই বিলটাকে পাশ করাতে হবে। তাই প্রথমে ডিলিমিটেশন এবং পরে এক দেশ এক ভোটের মাধ্যমে যদি বিজেপি অর্ধেকের বেশি রাজ্যে ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ, সংবিধানের আমূল পরিবর্তন করা সম্ভব হবে এবং দেশকে আইনিভাবে হিন্দু রাষ্ট্রে ঘোষণা করাটাও সম্ভব হবে। তবে আমার মনে হয় যে বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করে সংবিধানের আর্টিকেলস এবং ধারাগুলোকে এমনভাবে পরিবর্তন করবে যাতে নামে হিন্দু রাষ্ট্র না হলেও প্রকৃত অর্থে দেশটা হিন্দু রাষ্ট্রেই পরিণত হয়। আশা করি বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 2029-এর ভোটের আগে মোদী সাহের এই 5 পদক্ষেপ কি প্রকৃত অর্থেই কার্যকর হবে? বিজেপি কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকম সহায়তা করে। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতা অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।